নতুন বছরের শুরুটা একটা ভালো খবর দিয়ে শুরু হওয়ার কথা ছিল সবাই, তাই কিন্তু অবশ্যই আমাদের প্রতি একটা আস্থা রাখবেন বা আমাদের প্রতি ভরসা রাখবেন যে ভালো খবর দিয়ে শুরু হবে। কিন্তু সকাল থেকেই খবরের শুরুটা কিন্তু হয়েছে খারাপ খবর দিয়ে। নবেন্দু ঘোষ, যাকে নিয়ে রায়গঞ্জের তথা জেলার রাজনীতি কিন্তু ইতিমধ্যেই উত্তাল। কিন্তু আশ্চর্যের বিষয় জানেন, শাসক দল থেকে বিরোধী প্রত্যেকেই কিন্তু নবেন্দু ঘোষকে ভালো ছেলে বলেই ব্যক্ত করেছে। কারণ নবেন্দু তার একটা ইতিহাস অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের বলি, নবেন্দু তার শুরুটা হয়েছিল কিন্তু কংগ্রেস থেকে। জাতীয় কংগ্রেসে সে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও সে বড় দায়িত্বে ছিল। ছাত্র পরিষদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিল নবেন্দু ঘোষ। আজ নবেন্দু তার সঙ্গে যা ঘটল তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। বর্ষবরণের রাতে যখন সবাই ব্যস্ত নতুন বছরকে স্বাগত জানাতে, সবাই পিকনিকে মজে, ঠিক সেই সময় নবেন্দুও তার বাড়িতে হয়তো বলে গিয়েছিল যে আজ বাড়িতে খাবো না, বন্ধুদের সঙ্গে পিকনিকে থাকবো। তার পরিবারের লোক অনেক আশায় ছিল, ঠিক আছে রাতের বেলা বন্ধুদের সঙ্গে পিকনিক সেরে সকালে ঘরের ছেলে ঘরে ফিরব। কিন্তু সেই ঘরের ছেলে ঘরে ফিরল, কিন্তু তার জীবদ্দশায় নয়, তার নিথর দেহ ফিরল ঘরে। কোনো মা, কোনো স্ত্রী বা কোনো ছোট শিশু তার ছেলে, স্বামী বা বাবাকে এভাবে হারাতে হবে এই 2026-এর প্রথম দিনে নবেন্দু পরিবারের লোক বা তার আত্মীয়রা কেউ হয়তো কোনোদিনও স্বপ্নও ভাবতে পারেনি। তবে নবেন্দু শুধু একজন রাজনীতিবিদ বা রাজনীতির সঙ্গে জড়িত ছিল নবেন্দুর নাম, তেমনটা কিন্তু শুধু নয়। এই নবেন্দু ঘোষ যার কথা বলা হচ্ছে, যাকে নিয়ে এত রাজনীতি তোলপাড় হচ্ছে, অনেকেই প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন, সবটাতেই আসবো, কে কী বলেছেন সব শোনাবো। তবে নবেন্দু কিন্তু বর্তমানে ব্যক্তিগতভাবে আমাকেও এবং অনেকের সাথেই আজকে কথা হচ্ছিল, অনেকেই বলছিলেন যে সিঙারার ওপরে চাটনি দিয়ে ভেজে এই ব্যবসাতেই আমি যথেষ্ট খুশি। দাদা বিশ্বাস করো, সরাসরি রাজনীতির থেকে এই ব্যবসাতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সত্যিই তো, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু পেশা সে তো পেশার জায়গায়। নবেন্দুর মিষ্টির দোকান, যা কিন্তু এই মোহনবাটি অঞ্চলে শুধু নয়, রায়গঞ্জে অনেকের কাছেই পরিচিত হয়ে উঠেছিল। অনেকে হয়তো তার সেই চাটনি দেওয়া সিঙ্গারাও খেয়েছেন, কিন্তু যেই ছেলেটা এই চাটনি দেওয়া সিঙ্গারাটা এই চত্বরে প্রচলন করলো, সেই ছেলেটাই কিন্তু আজ আর কোনোদিনও কাউকে ডাকবে না কাকু, দাদা এই সম্বোধন করে। সে আর বলবে না নিয়ে যাও একবার খেয়ে দেখো। কষ্ট, খারাপ লাগা সবটাই রয়েছে। তবে তার পরিবার, তাদেরকে সমবেদনা জানানো ছাড়া আমাদের কারোর কাছে আর কোনো ভাষা নেই। তবে সত্যান্বেষী সবসময় সত্য উদ্ঘাটন করবে, এটাই ভারত টিভির দর্শকরা, আপনারা আমাদের ওপর আস্থা রাখেন, আমাদের ওপর এই বিশ্বাসটাই রাখেন। একটা সত্যি কথা, এতক্ষণ ধরে সারা দিন ধরে আমাদের ভারত টিভিতে আপনারা যা দেখলেন, প্রত্যেকটি বুলেটিনেই কিন্তু এই নবেন্দু ঘোষ হত্যাকাণ্ড বা হত্যার রহস্য নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। কিভাবে ক্রাইম সিন আটকে দেওয়া হচ্ছে সে ভিজুয়াল রয়েছে, সেই ভিডিও দেখেছেন। কি বলছেন শাসক নেতারা, কি বলছেন বিরোধী দলের নেতারা, সবটাই আমরা দেখিয়েছি। কিন্তু এই নবেন্দুর হত্যাকাণ্ডই বলুন বা রহস্য মৃত্যুই বলুন, এটা কিন্তু অন্য একটা জিনিস, অন্য একটা বিষয়, মানে এই ধরনেরই একটা বিষয় কিন্তু আমাদেরকে শিখিয়ে গেল বা জানান দিয়ে গেল। কি বলুন তো,
রায়গঞ্জবাসীর কাছে, রায়গঞ্জের বাসিন্দাদের কাছে 31শে ডিসেম্বর রাতটা কিন্তু কোনোভাবেই শুভ নয় অনেকের কাছে। আজকে যে পরিবারে সন্তান চলে গেছে, যেই পরিবারের মানুষ স্বামীহারা হয়েছেন, যেই পরিবারের শিশুরা পিতৃহারা হলেন, তাদের বিষয় তো রয়েইছে, কিন্তু পাশাপাশি রায়গঞ্জের একজন সহনাগরিককে আমরা হারালাম, রায়গঞ্জের একটি ছেলেকে আমরা হারালাম। ঠিক এই ধরনের ঘটনা 1993 সাল নাগাদ ঘটেছিল। এই দিনটাও ছিল এই বর্ষবরণের রাত। আপনাদের সেই পেছনে কেন নিয়ে যাচ্ছি জানেন? পরে বলবো, ক্রমশ প্রকাশ্য। অরুণ চৌধুরী নামটা অনেকেরই হয়তো জানা। অরুণ চৌধুরী তৎকালীন বামফ্রন্টের জাদ্রেল নেতা ছিলেন, খুব পপুলার, খুব সর্বজন বিদিত একজন নেতা ছিলেন অরুণ চৌধুরী। প্রায় 30-32 বছর আগের কথা বলছি। 1993 সালে রায়গঞ্জের নেতাজি পাঠাগার সংলগ্ন এলাকায়, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সেই সময়কার শাসক দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। অর্থাৎ এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টা, আজকে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা যে অভিযোগ তুলি বা আমরা যে দেখতে পাই প্রকাশ্যে, সেটা কিন্তু নতুন নয়। বাম সরকার বা সিপিএমের সরকার বা সিপিএমের ভেতরে সেই সময় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। আর যার বলি হতে হয়েছিল 1993 সাল, সনটা মনে রাখবেন, 1993, প্রায় 32 বছর আগের কথা বলছি। এই রায়গঞ্জ শহরেই খুন হতে হয়েছিল অরুণ চৌধুরীকে। এই অরুণ চৌধুরী, যিনি কিন্তু এখন জাদ্রেল বাম নেতা ছিলেন, যুবক নেতা ছিলেন, যুব নেতা ছিলেন। আর আজকে যে নবেন্দু ঘোষ, তিনিও ছাত্র নেতা থেকে যুব নেতা। কোথাও একটা মিল পাচ্ছেন তো না? তাই বলে বামফ্রন্টের গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু পরবর্তীতে তদন্তে উঠে আসে এবং তাতে 1993 সেই দিনের ঘটনা যারা জানেন, 31শে ডিসেম্বর রাতে, তারা কিন্তু ভাবলে, আপনাদের মনে করাচ্ছি, মানে আপনারা কিন্তু শিউরে উঠবেন। যারা জানেন না তারা হয়তো সেই ব্যাপারটা বুঝবেন না, কিন্তু যারা সেই সময় দেখেছিলেন, তখন রায়গঞ্জ কতটা উত্তপ্ত ছিল, কতটা উত্তপ্ত হয়েছিল। 31শে ডিসেম্বর থেকে প্রায় টানা 3-4 দিন এই ঘটনার রেশ কিন্তু ছিল। আরও কয়েকদিন ধরে কিন্তু এই রেশ বরাবর রেখেছিলেন তৎকালীন শাসক দলের নেতাকর্মীরা। অর্থাৎ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে, আরেক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে। এই অরুণ চৌধুরী হত্যার পর রায়গঞ্জ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। সেগুলো সব ইতিহাস। কেন এই কথাগুলো বলছি? আসলে এই যে প্রথমে বললাম না, 31শে ডিসেম্বর রাতটা কোনো ক্ষেত্রে যেন একটা অভিশপ্ত রাত। রায়গঞ্জের বেশ কিছু সুনাগরিক, যারা একটু বয়োজ্যেষ্ঠ নাগরিক, তারা আজ আমাকে এই কথাটা বলছিলেন। এই অরুণ চৌধুরী হত্যাকাণ্ডের কথা তারা বললেন ঠিক একইভাবে যদি নবেন্দুকে গুলি করা হয়, যেমনটা পুলিশ প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে নবেন্দুকে গুলি করা হয়েছে, এই ধরনের একটা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যদিও এই বিষয়টি নিয়ে পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। যদি তাই হয়, তাহলে সেদিনও কিন্তু অরুণ চৌধুরীকে গুলি করা হয়েছিল প্রকাশ্যে, যাতে রায়গঞ্জ শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে আজকের তারিখে দাঁড়িয়ে রায়গঞ্জ শহর হয়তো উত্তপ্ত হয়নি, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় হয়তো এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, তবে তা আসতে কতক্ষণ। যেহেতু এখন যুগ বদলেছে, প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও বা বিরোধী রাজনৈতিক বিভিন্ন দলের কাউকে ছেড়ে বলছি না, আমি যেহেতু সত্যান্বেষী, কাউকে ছেড়ে বলছি না, শাসক দল তৃণমূল কংগ্রেস বা বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপি, প্রত্যেকের ভেতরেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তা কিন্তু প্রকাশ্যে আমরা সংবাদ মাধ্যম যতটা জানি, তার থেকে বেশি কিন্তু সাধারণ মানুষ জানেন।
সাধারণ মানুষের নজরও কিন্তু এই প্রত্যেকটি দলের অন্তর্দ্বন্দ্ব সেগুলো কিন্তু মানুষ কিন্তু জানে না। তো আজকে এর পেছনেই নব্যেন্দু হত্যাকাণ্ডের পেছনে বা নব্যেন্দু হত্যা রহস্যের পেছনে কি রহস্য আছে, আসলে রহস্য কি আছে, এটা পুলিশ তদন্ত করছে, তদন্ত সাপেক্ষ বিষয়। হয়তো এমনও হতে পারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। অরুণ চৌধুরী হত্যাকাণ্ডের বিষয় তার সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া গেল বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে গেল। তাই 31শে ডিসেম্বর রাতটা আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দিচ্ছে গতকালের যে ঘটনা, অর্থাৎ গত রাতের যে ঘটনা, নব্যেন্দুর যে ঘটনা, তা কিন্তু স্মরণ করিয়ে দিল অরুণ চৌধুরীর ঘটনা। পুলিশ প্রশাসনের তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, সেই সময় রায়গঞ্জ থানায় যিনি ইন্সপেক্টর পদে ছিলেন, ইনচার্জ ছিলেন বা সেকেন্ড অফিসার ছিলেন, তারা প্রত্যেকেই অনেকে কিন্তু তারা হয়তো দেখছেন এই শো, সত্যান্বেষীর এই পর্ব দেখছেন। তারা বলুন তো, বা যারা সেই সময় বিষয়টি জেনেছেন তারা বলুন তো, রায়গঞ্জ একটা সময় কতটা উত্তপ্ত ছিল। তবে দিনে কালে হয়তো আমরা রায়গঞ্জের মানুষরা হয়তো সত্যি মানুষ হয়েছি, বা পরবর্তী প্রজন্মকে, আমাদের বাবা মায়েরা হয়তো আমাদেরকে সেই রাস্তায় যেতে না দিয়ে আমাদেরকে হয়তো মানুষের মতো মানুষ করতে পেরেছে। সেই কারণেও হতে পারে, বা প্রশাসনিক কোনো ম্যাজিক থাকতে পারে, যে কারণে রায়গঞ্জে কিন্তু এই ধরনের ঘটনা ইদানিংকালে কম ঘটছিল। তবে খুব খুব কম সময়ের ব্যবধানে কিন্তু রায়গঞ্জে বেশ কয়েকটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। কোনোটা শক্তিনগরে, কোনোটা হয়তো ইটভাটা সংলগ্ন এলাকায়। তবে এই যে নব্যেন্দুর হত্যা রহস্য বা মৃত্যু রহস্য, যা এখনো পর্যন্ত রহস্যাবৃত হয়ে আছে, তা কবে খোলস সেরে বাইরে বেরিয়ে আসে সেই কামনা কিন্তু করছেন শুধু শাসক দলের নেতারা নন। শাসক দলের নেতা নেত্রীদের পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তারাও কিন্তু চাইছেন এই ঘটনার পূর্ণ তদন্ত হোক। পাশাপাশি রায়গঞ্জের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কোথাও যেন মনে করছেন পুলিশ প্রশাসনের কিছুটা গা ঢিলেমি রয়েছে। আরও পুলিশকে অ্যাক্টিভ হতে হবে, আরও চতুর্দিকে নজর রাখতে হবে। সামাজিক মাধ্যমের যুগ তো, তাই প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার পোস্ট কিন্তু ফলো করেন। আমি সত্যান্বেষী ঘুরিয়ে কথা বলছি, সোজা কথা বলছি না, কারণ কিছু আইনগত বাধা রয়েছে, কিছু আইনের পথে আমাদের চলতে হয়। সে কারণেই সামাজিক মাধ্যমের কথা বললাম, যে বোঝার সে ঠিক বুঝবে কাকে এই তীরটা ছোড়া হলো। সাধারণ মানুষ তারা বলছেন পুলিশকে আরও বেশি সজাগ হতে। তাহলে কি পুলিশ সজাগ নেই? সবসময় তো বিভিন্ন রং বেরঙের গাড়িতে পুলিশকে দেখা যায়, এখন পুলিশের ফোর্স রাস্তাতেও দেখা যায়, স্কুটিতেও দেখা যায়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝছেন, দেখছেন, আর টার্গেট করে তীরটা কিন্তু ছুটছেন সেই নির্দিষ্ট কয়েকজনের দিকেই। অর্থাৎ সামাজিক মাধ্যমে পোস্ট করে কারা হিরো হচ্ছেন তারা কিন্তু এবার সাবধান, কারণ সরকারি কর্মচারী, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের ওপর, তাদের আরও অ্যাক্টিভ হতে বলছেন যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবশ্যই যারা পুলিশের লোকরা রয়েছেন, আপনাদেরও পরিবার রয়েছে, আপনারা পরিবার ছেড়ে অনেক দূরে থাকছেন, কিন্তু একটা ঘটনা ঘটে গেলে তো সেই জায়গায় তো আর পুলিশ গিয়ে পিকনিকে পাহারা দিতে পারবে না, এটাও স্বাভাবিক। কিন্তু একটা কথা বলুন তো, যদি এটা সত্যি গুলি করে হত্যা হয়ে থাকে, তাহলে এই গুলি কোথায় এলো, কোথা থেকে এলো, বা এই পিস্তল কোথা থেকে এলো, বা এই রিভলভার কোথা থেকে এলো? ঘটনাস্থল কিন্তু রায়গঞ্জের সুপ্রসিদ্ধ মোহনবাটি বাজার লাগোয়া এলাকা, যেখানে অনেক কম দামে
শীতের প্রচুর ভালো ভালো সবজি পাওয়া যায়। এই সময় বিট, গাজর, মটরশুঁটি, পালং শাক, নানা কিছু সবজির অভাব নেই। সবজির ভাণ্ডার রায়গঞ্জের মোহনবাটি বাজার। আর ঠিক তার পাশেই এই ঘটনা, যেখানে বর্ষবরণের রাতে গুলি চলল। তার মানে রায়গঞ্জের বাজারে যখন একদিকে শীতের সবজিতে ভরে গিয়েছে, ঠিক সেই সময় কি রায়গঞ্জে গুলি, বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্র এসবেও ভরে গিয়েছে। এই যে একটু আগে বললাম না, মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের ওপর, তাদের উপরেই কি মানুষ কোনোভাবে আস্থা হারাচ্ছেন? সাধারণ মানুষ অনেকে যারা ক্যামেরার সামনে বলতে কিন্তু পারছেন না, বলতে ভয় পাচ্ছেন, বলতে পারছেন না তারা, বা বললে কি হবে এই ভয়টা পাচ্ছেন, তারা কিন্তু আমাদের কানে বলছেন, কোথায় নিরাপত্তা? আমরা কোথায় নিরাপদ? একজন শাসক দলের নেতা, তাকে যদি এইভাবে হত্যা করা হয়, তাকে যদি এইভাবে খুন হতে হয়, বা তাকে যদি এইভাবে মৃত্যুর দিকে যেতে হয় এত অল্প বয়সে, তাহলে আমরা সাধারণ নাগরিকরা, সাধারণ মানুষরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের নিরাপত্তা কোথায়? আমরাও তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে পিকনিক করছি। তার মানে কি ব্যাগে করে আলু, পালং শাক বা অন্যান্য সবজির সঙ্গে ওই জিনিসটাও কেউ নিয়ে আসছে? এই জায়গাতে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যাই হোক, বছরের শুরুর যে সেটা অত্যন্ত আমরা শোকাহতভাবেই শুরু করছি। আমরাও একজনের মৃত্যুর জন্য শোক জানাচ্ছি। তবে এ নিয়ে আমাদের এই শোয়ে কি বলেছেন শাসক বিরোধী নেতারা শোনাবো। প্রথমেই দেখাবো যুব তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কৌশিক গুণ, তিনি কি বলছেন দেখুন। খুব দুঃখজনক ঘটনা নতুন ঘটছিল, ভাষা হারিয়ে ফেলছে। কে কারা ঘটিয়েছে, দুজন অ্যারেস্টও করেছে এসপি সাহেব, দুজনকে অ্যারেস্ট করেছে, তদন্তর বিষয় আছে। কি কারণে ঘটলো, কিসের জন্য ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে। এবং আইনের কাজ উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে। আগামী দিনে এরকম ধরনের যাতে ঘটনা না ঘটে আমাদের সরকারের আমলে আমরা দেখব। আর আমাদের একজন কর্মীকে, একদম অ্যাক্টিভ কর্মীকে আমরা হারিয়ে আমরা সমব্যথী রয়েছি, বেদনায় রয়েছি। কিন্তু এটা মুখে ভাষা প্রকাশ করা যাচ্ছে না, কেন এই ধরনের ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো। কৌশিকবাবু কি বললেন দেখালাম। তবে এর পাশাপাশি রায়গঞ্জের যেহেতু ঘটনা, এ নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কি বলছেন দেখুন। আমাদের দলের জন্য খুব দুঃখের খবর যে নবেন্দু ঘোষের মতো যুব নেতাকে আমরা হারিয়েছি। আর নবেন্দু ঘোষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বলতে পারেন, আমার সহকর্মী বলতে পারেন, সহযোদ্ধা বলতে পারেন। 2021 সাল থেকে সে সহকর্মী হিসাবে আমার সাথে ছিল। 2023-এও পঞ্চায়েত নির্বাচনও সে আমার সহযোগী ছিল। 2024 লোকসভা বলুন, 2024 উপনির্বাচন বলুন, সবসময় ও আমার সাথে পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। আজকে যতখানি আমি নবেন্দু ঘোষ সম্বন্ধে জানি, ও খুবই ভালো মানসিকতার ছেলে ছিল। সে নিজের জনকল্যাণ কাজেও নিয়োজিত রাখত নিজেকে। আজকে ওর যে এই হিসাবে হত্যা হবে, এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করিনি। তো এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আর আমি আমার তৃণমূলের যারা সহযোদ্ধারা, কর্মীরা রয়েছে, তাদেরকে আমি বলবো, আজকে তার পরিবারের কাছে আজকে অনেক বড় ক্রাইসিসের দিন। এই ক্রাইসিসের দিনে আমাদের সকলকে ওর পরিবারের পাশে দাঁড়ানো উচিত, সকলকে সমবেদনা প্রকাশ করা উচিত।
এই ক্ষতিটা আমরা হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু তার পরিবারের সাথে থেকে তাদের যদি একটু মনোবল আর শক্তির যদি সঞ্চার ঘটাতে পারি, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পাক। আমি শুনেছি ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। সত্যি তো পরিবারের পাশে থাকা দরকার, পরিবারকে সমবেদনা জানানো দরকার। আমরা প্রত্যেকেই সেই চেষ্টাই করব। তবে এ তো গেল শাসক দলের বিধায়ক এবং শাসক দলের যুব নেতার বক্তব্য। এর পাশাপাশি কি বলছেন বাম নেতারা দেখুন। তারপর আনুমানিক রাত্রি 11:30-12টার সময় এখানে চেঁচামেচি শোনা যায় আমার বাড়ি এখানে। তারপরে লোকজন সব দৌড়াদৌড়ি হয়। আমরা তখন উঠে জিজ্ঞেস করি কি ঘটনা। মাঠে একজন গুলি করছে। ও মাঠে গেছে, এখন পেশাব করতে গেছে না কি করতে গেছে সেটা বলা যাচ্ছে না। ওখানে রেখে দিয়েছে, তখন ওটা পড়ে গেছে, ছেলে ছেলে দৌড়ায় গেছে, হসপিটালে। আর এত গন্ডগোল হয়েছে রায়গঞ্জের সাথে, কিন্তু আমাদের এই এলাকায় কোনোদিন এরকম ঘটনা প্রথম। ভালো, আমাদের সঙ্গে ব্যবহার জানা কল্পনা করা যায় না। কাকু কাকু করে সমস্ত সবসময় ডাকাডাকি করছে। হ্যাঁ, সবার সঙ্গে এই পাড়ায় কারোর সঙ্গে আর বিবাদ ছিল না। না না, একেবারে মিলে যাচ্ছে। চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা হয়েছে, এবং প্রশাসনে ধরুক যে কারা গুলি, আসল দোষীটাকে ধরা দরকার। আসলে তো এটা ঘটনাটা বাড়তেই যাবে না, আসল দোষীকে ধরা দরকার, সেটা প্রশাসনের কাজ। দেখলেন তো, শাসক বা বিরোধী প্রত্যেকেই কিন্তু চাইছে যে সঠিক তদন্ত হোক এবং তদন্ত হয়ে প্রকৃত দোষীরা তারা শাস্তি পাক। তাহলে এই প্রকৃত দোষী কারা তাদের চিহ্নিত করা, তাদেরকে প্রকৃত শাস্তির ব্যবস্থা করে দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া কাদের দায়িত্ব? অবশ্যই পুলিশের বা প্রশাসনের। এ তো গেল শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বা নেতাকর্মীদের বক্তব্য। এবারে রায়গঞ্জের সাধারণ মানুষ যারা ভয়ের মাঝেও কিছুটা হলেও ভয়কে দূরে ঠেলে ভারত টিভির ক্যামেরার সামনে কিছু বলতে চেয়েছেন, বলতে পেরেছেন, সেরকম একজন মানুষের বক্তব্য শোনাবো। দেখুন রায়গঞ্জের বাসিন্দারা তারা কি বলছেন। রায়গঞ্জ শহরে যেন ভবিষ্যতে এরকম আর হত্যাকাণ্ড না হয়, সেই জন্য রায়গঞ্জ শহরে চারিদিকে যেন পুলিশ প্রশাসন ঠিকভাবে নজর রাখে, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো মহিলা যেন তার স্বামীকে না হারান, কোনো সন্তান যেন তার বাবাকে না হারান। আমরাও তাই চাই, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়, রায়গঞ্জ শহর যাতে সুন্দর হয়, আরও ভালো শহর হয়, পরবর্তী প্রজন্মকে যাতে আমরা একটি সুন্দর সুস্থ সাংস্কৃতিক একটা রায়গঞ্জ শহর উপহার দিতে পারি, সেদিকেই যাতে প্রত্যেকের নজর থাকে। অবশ্যই আমাদের নিরাপত্তা যাদের ওপরে, আজ কিন্তু তাদের ওপরেই দায় বর্তালাম আমরা। আমি সত্যান্বেষী। রায়গঞ্জের মানুষ যেমন একদিকে রাজনীতিবিদরা রয়েছেন, অন্যদিকে সাধারণ মানুষরা রয়েছেন, তাদের হয়ে আমি সত্যান্বেষী বলছি, প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, এই ধরনের ঘটনা অরুণ চক্রবর্তী হোক, অরুণ চৌধুরী হোক বা নবেন্দু ঘোষ হোক, এই ধরনের ঘটনা যাতে আরও কোনো পুনরাবৃত্তি না হয়, সেদিকে কড়া নজরদারি নিশ্চয়ই থাকবে। সামাজিক মাধ্যমে পোস্ট যা দেখছিলেন সাধারণ মানুষ, যা নিয়ে মানুষ অভিযোগ তুলছিলেন, যা ভেতরে মানুষের ক্ষোভ রয়েছে, সেগুলো থেকে যাতে মানুষ বাইরে বেরিয়ে এসে না বলতে পারে যে না, আমরা একটা ভালো প্রশাসনিক ক্ষমতার মধ্যে রয়েছি, একটা ভালো প্রশাসনের মধ্যে রয়েছি, আওতার মধ্যে রয়েছি, আমাদের এখানে এই ধরনের কোনো ঘটনা হয় না।
বাজারে শুধু আলু, পেঁয়াজ, রসুন, বেগুন বা বিঘরের বেগুন যাই বলুন, সুন্দর তুলাইপান্ডি চালই পাওয়া যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া যায় না, বা গুলি, বন্দুক, পিস্তল এসব পাওয়া যায় না। এই দিন রায়গঞ্জবাসী কবে দেখবে? রায়গঞ্জে এই ধরনের ঘটনা কবে বন্ধ হবে? সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে থাকলো প্রশাসনের ওপরে। সাধারণ মানুষ যেমনটা চাইছেন, একটু আগে যিনি বললেন যে প্রশাসনকে আরও সতর্ক হতে, আরও অ্যাক্টিভ হতে, তার মানে প্রশাসন অ্যাক্টিভ নয় এরকম কিন্তু রায়গঞ্জবাসীর মনে কিন্তু বোঝা যাচ্ছে। ওই যে একটা ভাত চাপ দিলে যেমন বোঝা যায় গোটা হাঁড়ির ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, ঠিক সেরকমই একজন সাধারণ মানুষ তিনি এগিয়ে এসে কিন্তু আমাদের এই কথা বলেছেন। মানে মানুষের ভেতরে কী ভাইব্রেশন, কী ভাবছেন মানুষ, সেই চিন্তাধারার কিন্তু একটা লক্ষ্য কিন্তু পাওয়া গেল, একটা কিন্তু টার্গেট পাওয়া গেল। এটা নিয়ে অবশ্যই সতর্ক হতে হবে এবং সাধারণ মানুষেরও কিন্তু দায়িত্ব থাকে, বা যারা বাড়ির পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে। আমার ছেলে, আমার মেয়ে, বা আমার সন্তান, বা আমার স্বামী, বা আমার ভাই, দাদা, বন্ধু যেই হোক, সে কোনো অসৎ সঙ্গে পড়ছে না তো? সে ওই চাল, ডাল, আলু, পেঁয়াজ, বেগুন এগুলোর ভেতরে অন্য কিছুও কিনে আনছে না তো? সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামাজিকভাবে, সামাজিক দায়বদ্ধতার সাথে আমাদেরকে কিন্তু সেটা দেখতে হবে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। সুতরাং সমাজের নোংরা শুধু প্রশাসন বা পুলিশকে দোষ দিয়ে ক্ষান্ত থাকলেই হবে না। আমি সত্যান্বেষী বলছি, আমার মতো যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একমত হবেন যে সমাজের নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু সবার আগে আমাদের মানুষের, নাগরিকদের সামাজিক দায়বদ্ধতার থেকে কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতেই হবে। না হলে কিন্তু অরুণ চৌধুরী, নব্যেন্দু ঘোষ এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য আরও আগামীতে। এবং এই ধরনের ঘটনা ঘটে গেলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করে দিয়ে আমরা ক্ষান্ত থাকব। কিন্তু আগামীকাল কি হবে, আজকের রাতটায় কি হবে, আগামীকাল সকালে কি হবে, কী খবর শুনবো, সেটা আমার বাড়ি না তো। এই ব্যাপারগুলো কিন্তু ভাবতে হবে আপনাকে, আমাকে, প্রত্যেককেই। আর সত্যান্বেষী এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।
মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।